আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ভয়াবহতায় চাঁপাইনবাবগঞ্জে লকডাউন, ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়াতে এ অবস্থা বলছেন বিশেষজ্ঞরা। এগুচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, রাজধানী সহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, আতঙ্কে উপকূলবাসী। পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিশ্ববিবেক হতাশ, মন্তব্য ফখরুলের। এর সাথে বিশ্ব রাজনীতির সম্পর্ক নেই বললেন কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী আজ, বাঙালির প্রেম, দ্রোহ, সাম্যের মন্ত্র। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনায় দেশে মৃত্যু কমলেও সংক্রমণ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। এ অবস্থায় ১১ দফা নির্দেশনা দিয়ে আজ থেকে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন দেওয়া হয়েছে। এদিকে ঈদের পর থেকে রাজশাহীতে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। এদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক সপ্তাহের বিশেষ লকডাউনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, জেলায় এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৫০% বেশি। সংক্রমণের ঊর্ধ্বমুখী হার দেখা দেয় সোমবার দিবাগত রাত ১২টা থেকে লকডাউন দেয়া হয়েছে। জনগণকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে জেলা করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে ৭ দিনের জন্য জেলা জুড়ে লকডাউন কার্যকর করা হবে। আজকের রাত ১২টা থেকে পরবর্তী ৭ দিন অর্থাৎ ৩০শে মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। লকডাউনের ভিতরে জরুরি পরিষেবা ছাড়া 3 হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সব কিছু বন্ধ থাকবে। শুধুমাত্র প্রয়োজনীয় পণ্য, জরুরি পণ্য নিয়ে তারা চলাচল করতে পারবে। সকল প্রকার বাজার বন্ধ থাকবে, তবে মুদিখানা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে, যেভাবে আমরা ইতিপূর্বে করেছি সেইভাবে খোলা থাকবে। রাজশাহী ও নওগাঁ থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে পারবে না, তবে আমের বাজার বসবে। বাগান থেকে ট্রাকে ও কুরিয়ারের মাধ্যমে আম পরিবহন করা যাবে। কলকারখানা নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। ঢাকাগামী বা ঢাকা থেকে আসা কোনো গাড়ি দাঁড়িয়াপুর দিয়ে আমাদের জেলায় প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র এক্সেপশন থাকবে মেডিকেল, ডক্টরস, স্বাস্থ্যকর্মী, সংবাদপত্রকর্মী বা মিডিয়ার লোকজন। এছাড়া আর সবাইকে যারা চাকরি করে জেলার ভেতরেই থাকতে হবে তাকে। আমার সর্বোচ্চ সংখ্যক লোকই আমি এই লকডাউনের ক্ষেত্রে ডিপ্লয় করব। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে মারা গেছেন ১০ জন। রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এদের ৫ জনই চাঁপাইনবাবগঞ্জের। হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস জানান, এদের মধ্যে ৪ জনের করোনা পজিটিভ। বাকি ৬ জন পরীক্ষার আগে উপসর্গ নিয়ে মারা যান। ভেরিয়েন্ট পরীক্ষার জন্য গত এক সপ্তাহে ৪৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আইডিসিআর করে ঢাকাতে আইসিডি আমরা পাঠিয়ে দিয়েছি স্যাম্পল ৪৪টা। ১০ জন মারা গেছে, এর মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জে, ৪ জন রাজশাহীর, 1 জন বগুড়ার। আইসিইউতে মারা গেছে 4 জন, ১৬তে ৩ জন, ২২ 2 জন আর ২৯ 1 জন। সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫৮ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। ১৩ জন আইসিইউতে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কায় স্থানীয়রা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণেই চাঁপাইনবাবগঞ্জে এ দশা হয়েছে বলে ধারণা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। যেভাবে লকডাউন শিথিল করে সবকিছু খুলে দেওয়া হয়েছে, তাতে সারা দেশেই চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা করছেন তারা। ভারতের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই বেড়েছে করোনার সংক্রমণ। বাড়তে বাড়তে করোনার শনাক্তের হার ৫৫% গিয়ে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জে যেভাবে দ্রুতগতিতে করোনার রোগী বাড়ছে তা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হতে পারে। গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টে প্রায় ৫৫% শনাক্তের হার। এটা অত্যন্ত উদ্বেগজনক। এজন্য উদ্বেগজনক যে চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে বর্ডার ভিত্তিক একটা জেলা। এখানে ভারতীয় সংক্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এরকম একটা অবস্থায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী যে লক্ষণ দেখা যাচ্ছে, সেটা হয়তো আরও বহুগুণে বেড়ে যাবে
একই সাথে ভারতীয় সংশ্লিষ্টতা অর্থাৎ ভারতীয় সংক্রমণও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসছে, এটা যেহেতু অতি সংক্রামক, এটার কারণে এটা যেখানে যায় সেখানেই যাদেরকে বা যে ফ্যামিলিতে যাচ্ছে ওই ফ্যামিলির সবাইকে এফেক্ট করে। এই কারণে যেখানেই এটা হবে সেখানেই অনেক বেশি পরিমাণে এটার সংক্রমণ হয়ে যাবে, যেটা চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে। এবং আমাদের প্রমাণ নাই, কিন্তু সন্দেহ হচ্ছে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টটাই এই হ্যাভকটা সৃষ্টি করছে। তাহলে এই রিস্কটা সারা দেশব্যাপী রয়ে গেছে। সোমবার থেকে সারা দেশে বাস, ট্রেন, লঞ্চ খুলে দেওয়া হলেও বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানতে কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমরা যেভাবে যাচ্ছি সেখানে সংক্রমণ ঠেকানো সম্ভব নয়, তবে হ্রাস কমানোর জন্য, যে মৃত্যুর হঠাৎ করে বেড়ে যাওয়া ওই জিনিসটা কমানোর জন্য আমাদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব বিঘ্নিত হয় এরকম কর্মকাণ্ডগুলো বন্ধ রাখতে হবে, গণজমায়েত সব বন্ধ রাখতে হবে। ইন্টার ডিস্ট্রিক্ট যেটা চলছে সেটাকে সীমিত করতে হবে, সেটাকে যে গাইডলাইন বলছে হেলদি বিহেভিয়ার প্র্যাকটিস করে করবে, ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, বললে হবে না। তাহলে যদি আমরা শুধু বলি, করতে না পারি, যা হলো হওয়ার কথা সারা দেশ চাঁপাইনবাবগঞ্জে হয়ে যাওয়ার রিস্ক আছে। জীবন জীবিকার জন্য সবকিছু খুলে দেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 50 দিন পর চালু হলো দূরপাল্লার গণপরিবহন। নতুন করে বিধিনিষেধের মধ্যে যথাসম্ভব স্বাস্থ্যবিধি মেনে বাস, ট্রেন ও লঞ্চ চলছে। এই সিদ্ধান্তে খুশি যাত্রী আর পরিবহন মালিক শ্রমিকরা। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে আবার সেই চিরচেনা দৃশ্য, শ্রমিকদের হাঁকডাক আর যাত্রীদের মুখর পদচারণা। মোট আসনের অর্ধেক যাত্রীর বিপরীতে 60 ভাগ বর্ধিত ভাড়া নিয়ে চলছে বাস। বিভিন্ন প্রয়োজনে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদের জন্য দূরপাল্লার এ যাত্রা অনেকটাই আনন্দের। দীর্ঘদিন পর কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ছে একের পর এক ট্রেন। অর্ধেক যাত্রী নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়েছে 28 জোড়া ট্রেন। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অপ্রয়োজনে রেল ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়েছে শতাধিক লঞ্চ, তবে যাত্রী সংখ্যা অন্য সময়ের তুলনায় কম। এদিকে প্রায় 2 মাস রেস্তোরাঁয় বসে খাবার পরিবেশনের অনুমতি না থাকলেও অবশেষে উঠে গেল এ নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় ইয়াস এগুচ্ছে ঘন্টায় 88 কিলোমিটার বেগে। বুধবার এটি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার মাঝামাঝি আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। মোকাবেলায় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী এনামুর রহমান। আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড় ইয়াস থেকে বাংলাদেশ অনেকটা ঝুঁকিমুক্ত, আম্পানের মতো শক্তিশালী হচ্ছে না। তবে ইয়াসের আগাম প্রভাবে সারা দেশে তীব্র তাপদাহ চলছে। বৃষ্টি হলে অবস্থার উন্নতি হবে। ইয়াস আঘাত আনবে পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মাঝামাঝি স্থানে। তারপরও এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। বাড়তি সতর্কতা হিসাবে নৌবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপটি আজ সকাল 6টায় ঘূর্ণিঝড় আয়াস এ পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে অর্থাৎ আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে এটি তার অবস্থান থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে সাথে এটি বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে আগামীকাল দুপুরের পর নাগাদ তার প্রভাব ফেলতে পারে। সচিবালয় এ নিয়ে বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় ইয়াসে বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না। বাংলাদেশের অবস্থান হলো উত্তর পূর্ব দিক। এটা যদি কোনো কারণে উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকে দিক পরিবর্তন করে এবং এটার গতিবেগ যদি বাড়ে বর্তমানের চেয়ে এবং বাংলাদেশের উপকূলের নিকটবর্তী হয়, তখন আমরা একেবারে মহাবিপদ সংকেত দিব এবং দুর্যোগপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্র নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিই। প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত। উপকূল অতিক্রম না করা পর্যন্ত ঘূর্ণিঝড়টিকে পর্যবেক্ষণ করা হবে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে স্বস্তির বৃষ্টি নামল রাজধানী ঢাকায়। তীব্র তাপদাহের পর রাত 9:30টার দিকে বৃষ্টি শুরু হয়।
এতে গরমে অতিষ্ঠ নগরবাসীর যেন স্বস্তি মেলে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে রাজধানীতে এই বৃষ্টি। গত কদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে এমন ধারণা করা হলেও বৃষ্টির কোনো দেখা ছিল না। উপরন্তু প্রতিদিনই বাড়ছিল গরম। এরই মাঝে রাতের বৃষ্টিতে স্বস্তি নেমে আসে রাজধানীর জনজীবনে। এদিকে সোমবার ৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ইয়াস কার্যত একই এলাকায় স্থির রয়েছে। বুধবার ভোর নাগাদ উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, খুলনা উপকূলের নিকট দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় পৌঁছতে পারে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সাতক্ষীরায় এরই মধ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে। জেলা প্রশাসক SM মোস্তফা কামাল জানান, জেলায় ১৪৫টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ১৫০টি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে ১৮৩ মেট্রিক টন খাদ্যশস্য ও ২,১৫,০০,০০০ নগদ অর্থ। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ওয়াটার ট্যাঙ্কও প্রস্তুত আছে। এদিকে উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকিতে। লাখো মানুষ রয়েছে আতঙ্কে। অন্যদিকে রবিবার রাত থেকেই ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে উপকূলীয় জেলা বরগুনায়। রাত 10টার পর থেকে ঝোড়ো হাওয়ার সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। গুমোট আবহাওয়া বিরাজ করছে জেলায়। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয় দিতে বরগুনা জেলায় ৬৪০টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলার ৬টি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। খোলা হয়েছে 3টি কন্ট্রোল রুম। এরই মধ্যে বরগুনায় পানি উন্নয়ন বোর্ড অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ঘূর্ণিঝড়ে বাঁধের সম্ভাব্য ক্ষয়ক্ষতি জরুরি মেরামতের জন্য। সাগরে প্রবল ঢেউ ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সোমবার ভোর থেকে আতঙ্কে বাগেরহাট জেলার উপকূলীয় বিভিন্ন খালে ও নদীতে শতাধিক মাছ ধরার ট্রলার আশ্রয় নিয়েছে। সুন্দরবনের ভিতরেও অনেক ট্রলার আশ্রয় নিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমাদের প্রস্তুতি খুব ভালো মনে হচ্ছে। তারও আমরা আশা করবো যাতে প্রশাসন আরও ভালোভাবে একটু প্রস্তুতি নেয়, যাতে আমাদের ক্ষয়ক্ষতি না হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বন্দরে অবস্থানরত 11টি বাণিজ্যিক জাহাজ ও অভ্যন্তরীণ নৌযানগুলোকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। সোমবার দুপুরে বন্দরের প্রশাসনিক ভবনের সভা কক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ একটি প্রস্তুতিমূলক সভা করে। এতে অংশ নেন বন্দরের সব দপ্তরের প্রধানরা। এছাড়া মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার 6টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 103টি আশ্রয় কেন্দ্র রয়েছে প্রস্তুত। বন্দরের মেডিকেল ডিপার্টমেন্ট 24 ঘন্টার জন্য নোটিশ রাখা হয়েছে। হাসপাতালে ডাক্তার এবং নার্সরা 25 তারিখ থেকে সেগুলো রেডি থাকবে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। যারা আশ্রয়স্থলে আসবেন বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদেরকে ত্রাণ এবং অন্যান্য সহায়তা প্রদান করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নীতিহীন অবস্থানের কারণে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সরকার বিশ্ব বিবেককে হতাশ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে মার্কিন সরকারের ভূমিকার প্রশংসা করেন মির্জা ফখরুল। বলেন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে এখনও বিএনপি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে, ফিলিস্তিনের অসহায় মানুষের পক্ষে এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মানবতাকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাসপোর্টের সাথে বিশ্ব রাজনীতির কোনো সম্পর্ক নেই। সোমবার নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি আসন্ন উপনির্বাচনগুলোতে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। সাম্প্রতিক সব নির্বাচনে হারতে হারতে বিএনপি এখন নির্বাচনের আগ্রহ হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশি পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম তুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ইসরায়েলের সাথে সম্পর্কের বিষয়ে মির্জা ফখরুলের অভিযোগ মন গড়া। এদিকে ভার্চুয়ালি নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় লাশবাহী ফ্রিজিং গাড়ি হস্তান্তর করেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পরে তিনি বলেন, রোজিনা ইসলামের মুক্তির পর বিএনপি মহাসচিবের বক্তব্যে মনে হচ্ছে তারা খুশি হতে পারেননি। পাসপোর্ট থেকে তুলে দিলেও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কের কোনো সম্ভাবনা নেই বলেও জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী।
বাংলা কবিতার বিদ্রোহী ও গানের বুলবুল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী আজ। প্রেম, বিরহ, বেদনা ও সাম্যের কবি নজরুল বাংলা সাহিত্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার লেখনী ধূমকেতুর মতো আঘাত হেনে জাগিয়ে দিয়েছিল ভারতবাসীকে। তিনি পরিণত হন ব্রিটিশ শাসন বিরোধী বিদ্রোহের প্রতীকে। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ, নিপীড়ন, রাষ্ট্রীয় অনাচার, বৈষম্য, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে অগ্নিকণ্ঠে সোচ্চার হয়ে কাজী নজরুল ইসলাম লিখে গেছেন অসংখ্য কবিতা, গল্প, উপন্যাস ও গান। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে কাজী নজরুলের জন্ম। তার ডাকনাম দুখু মিয়া, পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। কবি নজরুলই প্রথম বাঙালি কবি যিনি পূর্ণাঙ্গভাবে ভারতের স্বাধীনতা চেয়েছিলেন। ওনার কর্ম এবং জীবন সবকিছু কিন্তু অবিচ্ছেদ্য, কিন্তু তাকে আমরা কোনো জায়গা থেকে অবিচ্ছেদ্য করতে পারবো না, কারণ তিনি একজন কবি হয়ে, সঙ্গীত শিল্পী হয়ে, সঙ্গীত সুরকার হয়ে তিনি কিন্তু সমাজ সচেতন মানুষ ছিলেন। ২০-এর দশকে ২০ বছরের যুবকের মনের ভেতরকার সেই যে বিদ্রোহ, শোষণ, বঞ্চনা, পরাধীনতা, গ্লানি, ক্ষোভ, দ্রোহ, তারই বাস্তব প্রতিফলন ঘটেছিল বিদ্রোহী কবিতায়। যা তখনকার ক্ষুব্ধ প্রতিটি বাঙালির হৃদয়ে প্রজ্বলিত মশাল হিসেবে দাউ দাউ করে জ্বলে উঠেছিল। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। কবি নজরুল তার ৭৭ বছরের জীবনকালের ৩৪ বছরই ছিলেন নির্বাক। বেঁচে থাকার জীবন সংগ্রাম, অভাব অনটন, নানা প্রতিকূলতা, জেল জুলুম ও হুলিয়ার মধ্যেই তার সাহিত্য চর্চার সময় ছিল মাত্র ২৪ বছর। তুমি হাতখানি যাবে রাখো মোর হাতের উপরে। এই ২৪ বছরই নজরুল সৃষ্টি করে গেছেন ২২টি কাব্যগ্রন্থ, প্রায় ৭,০০০ গান, ১৪টি সঙ্গীত গ্রন্থ, ৩টি কাব্যানুবাদ ও ৩টি উপন্যাস গ্রন্থ। এছাড়াও নাটক, গল্পগ্রন্থ, প্রবন্ধ, কিশোর নাটিকা, কিশোর কাব্য ও ৭টি চলচ্চিত্র কাহিনী সহ রয়েছে তার অসংখ্য কালজয়ী সৃষ্টি। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। তাই তো একাধারে তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, শিশু সাহিত্যিক, অনুবাদক, গায়ক, বাদক, সঙ্গীতজ্ঞ ও অভিনেতা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার ভয়াবহতায় চাঁপাইনবাবগঞ্জে লকডাউন, ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়াতে এই অবস্থা বলছেন বিশেষজ্ঞরা। এগুচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, রাজধানী সহ বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, আতঙ্কে উপকূলবাসী। পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিশ্ববিবেক হতাশ, মন্তব্য ফখরুলের। এর সাথে বিশ্ব রাজনীতির সম্পর্ক নেই বললেন কাদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মজয়ন্তী আজ, বাঙালির প্রেম, দ্রোহ, সাম্যের মন্ত্র। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল ১০টায়, এর আগে ৯টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।